শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে বিস্তারিত কথা বলতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আছেন আমাদের রিপোর্টার পিঙ্কি আক্তার। আর সঙ্গে আছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল বাশার হাওলাদার এবং নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ডক্টর বিনয় ভূষণ রায়। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এমদাদ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এমদাদ যে দাবি পূরণের আশ্বাস এবং আন্দোলন বিক্ষোভের মধ্য দিয়ে ৩০তম বারের মতো আন্দোলনে নেমেছেন নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তবে এবারে তারা কোনো আশ্বাস নয়, বাস্তবায়ন চায় শিক্ষকরা। তাদের এই আন্দোলন কতটা যৌক্তিক, কতটা বা বাস্তবায়নযোগ্য, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার বাঁ সাইডে রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার হাওলাদার এবং আমার ডান সাইডে রয়েছেন নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের শিক্ষক এবং সাধারণ সম্পাদক ডক্টর বিনয় ভূষণ রায়। স্যার, প্রথমেই আসছি আপনার কাছে। আপনারা তো আপনার হচ্ছে যে এই আন্দোলনটা তো আপনাদের ৩০তম আন্দোলন। এর আগেও ২০০৬ সাল থেকে আপনারা আন্দোলন চালিয়েছেন। তো সেই আন্দোলন থেকে এই আন্দোলন পর্যন্ত আসলে আপনারা কতটা কি পেয়েছেন? ধন্যবাদ মিকি, সময় টিভিকে ধন্যবাদ। প্রকৃতপক্ষে আপনারা জানেন বাংলাদেশে দুই শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান আছে। বেসরকারি দুই শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেগুলি সরকারি এবং বেসরকারি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আবার আছে দুই ধরনের, যেটা আছে এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত। বর্তমান হিসাবে বাংলাদেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা আছে ২৮,০০০-এর মতো এবং নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২০১৩ সালের বর্তমান সরকারের ডাটা অনুসারে ৫,২৪২টি। ৫,২৪২টি প্রতিষ্ঠান নন এমপিওভুক্ত অবস্থায় আছে। কিন্তু এই নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন যাবৎ এমপিওভুক্ত করার জন্য আমাদের এই সংগঠনটি দাবি করে আসার পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমরা যদি বলি ২০১৭ সালের ২৬শে ডিসেম্বর আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন সংগ্রাম করতে নামি। কোনো একটি পর্যায়ে আমরা অনশন কর্মসূচি পালন করি। এই অনশন কর্মসূচির তৃতীয় দিনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের কাছে এসে এমপিওভুক্ত করা হবে এরকম আশ্বাস দেন। কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকাই তখন দেখা যায় বর্তমান এই সরকার ২০১০-এ আপনার ১৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে। তারপরে আমাদের ওই সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তর বাইরে ছিল। আমরা পরবর্তীবারে এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। ইভেন মন্ত্রী মহোদয়ের কাছে সংগঠনের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। সম্মানিত মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ২০১০-এ এমপিভুক্ত দেওয়া হয়েছে, তারপর আর দেওয়া হয়নি। এবারে আমরা ধারাবাহিক প্রক্রিয়া প্রত্যেক বছর আমরা এমপিভুক্ত করব, এই কথাটি মাননীয় মন্ত্রী বলেছে। আমরা আশ্বাস্ত হয়ে আমরা তার আশায় বসেছি। কিন্তু ১১-১২ করে আমরা যতবার যোগাযোগ করছি উনি ওই কথাই বলেছেন। ১৩তে আমাদের এমপিভুক্তির জন্য একটি ব্যবস্থার আশ্বাস আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কিন্তু তা হয়নি। এভাবে এমপিওভুক্ত সেই ১০-এর পর থেকে ১১, ১২, ১৩ করে চলতেছে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে তাদের আন্দোলনের ফলপ্রসূ হিসেবে ২০১০ সালে কিছু সংখ্যক শিক্ষকদেরকে এমপিওভুক্তকরণ করা হয়েছে এবং কিছু সংখ্যক এখনো বাইরে আছে। আমরা জানি যে প্রায় ৫,৪৪২টি প্রতিষ্ঠানের মতো শিক্ষকরা ৮০,০০০ শিক্ষকরা এখনো এমপিওভুক্ত হতে পারে। কারণে এই আন্দোলনে আসলে কেন তাদেরকে হচ্ছে যে এখনো এমপিওভুক্ত করা হয়নি বলে আপনি মনে করছেন? আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব নাই, এখানে সরকারেরও আন্তরিকতার অভাব নাই এবং তাদের ইচ্ছাই এই এমপিও ভুক্ত হওয়ার জন্য এদেরকে প্রায় ২৯ বার আশ্বাস দেওয়ার পরও এমপিওভুক্ত বাস্তবায়ন হচ্ছে না। এখানে আমার মনে হয় কোথাও না কোথাও একটা বাধা আছে এবং ষড়যন্ত্র আছে। যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল গত বছর ১৮ সালের প্রথম দিকে, এখানে যে এটা এ পর্যন্ত বাস্তবায়ন হলো না, এরপরে সবাইকে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ছিল এবং সেটা সম্পন্ন হয়েছে অনেক আগেই, কিন্তু এর
পরও বাস্তবায়ন হচ্ছে না, এ ব্যাপারে আমাদের অত্যন্ত দুঃখ নিয়েই বলতে হয় যে শিক্ষকরা বিনা বেতনে প্রায় 20-22 বছরও অনেকে শিক্ষকতা করছেন এবং তারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানকে তারা গতিশীল করছেন এবং এই অবস্থায় শিক্ষা ব্যবস্থার জন্য এটা একটা হুমকি স্বরূপ। সারা দেশের শিক্ষার্থীরা শিক্ষকরা এই অনিশ্চয়তার মধ্যে যে পড়াশোনা কাজ তারা করছেন এবং তারা বেতন পাচ্ছেন না, এই জন্য প্রয়োজন হবে অনতিবিলম্বে শুধু আশ্বাস নয়, বাস্তবায়নই হলো এর প্রধান সমাধান। এমদাদ, আমরা আবারও আসবো, আমাদের আলোচনার সঙ্গেই থাকুন। পিঙ্কি, আমরা আপনার কাছে আবারও আসবো। শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে বিস্তারিত কথা বলতে রাজধানীর প্রেস ক্লাব থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন পিঙ্কি আক্তার, তার সঙ্গে ছিলেন দুইজন অতিথি। বিরতির আগে কথা হচ্ছিল শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে। রিপোর্টার পিঙ্কি আক্তারের মাধ্যমে আবারও আমরা চলে যাব সেই আলোচনায়। ধন্যবাদ ইমদাদ। দর্শক, আমরা বিরতি শেষে আবারও আমাদের আলোচনায় ফিরে এলাম। তো আমরা যেটি বলছিলাম যে শিক্ষকের কাছে যে এই যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আসলে এমপিওভুক্ত করেছে, কিন্তু কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হয়নি, তারা এখনও এমপিওভুক্তর বাইরে রয়েছে। এটির মূল আসলে কারণটা কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশ সরকার এমপিওভুক্তর জন্য 2010-এ যে উদ্যোগ নিয়েছিল তা করা হয়েছে। এরপরে সরকারকে যতবারই আমরা বলেছি তারা বলছে যে এমপিওভুক্ত করা হবে, এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দিয়ে আমাদের কিন্তু রাখা হয়েছে। এখন একটা প্রতিষ্ঠানে একজন চাকরিজীবী, একজন শিক্ষক যদি সেখানে কাজ নেয়, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি কাজ নেওয়ার পরে সে আশায় থাকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি নিচ্ছে তারা বাংলাদেশ সরকারের অন্যান্য এমপিভুক্ত প্রতিষ্ঠানে যেরকম নিয়ম নীতির মাধ্যমে চাকরি নেওয়া হয়, যোগ্যতা, তারপরে বিজ্ঞাপন এবং আপনার যে এক ম্যানেজিং কমিটি সব ঠিক করেই কিন্তু সেখানে কোনো রকম কোনো দুর্বলতা থাকে না এবং তারা মনে করে আজকে কালকে হলো এটা কিন্তু হচ্ছে। আর এইভাবে দীর্ঘদিন পর্যন্ত যে এমপিভুক্ত হবে না, সরকার করবে না, এটা তো প্রকৃতপক্ষে আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি আমরা কখনো বুঝতে পারিনি। কারণ 10-এর পরে 11 হচ্ছে, 12 হচ্ছে, 13 হচ্ছে, এই করে মানুষ তো আশায় থাকে। কাজেই আমরা এখানে সেই আশায় কিন্তু বুক বেঁধে আছি। আচ্ছা, আমরা কিন্তু বারবারই শুনেছি এবং আপনাদের মাধ্যমেই আমরা কিন্তু জানতে পেরেছি যে এই যে চাকরির ক্ষেত্রে শিক্ষকতা পেশায়ও কিন্তু এমপিওভুক্তকরণের আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় টাকা লেনদেন করছে। তো এইটা আপনারা কেন করছেন বা এটা হচ্ছে কিনা? না, আমি এ সম্পর্কে সম্পূর্ণ অবগত নই, কারণ আমি যে প্রতিষ্ঠানে বা আমার জানা মতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে কীভাবে গড়ে ওঠে? একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে একটি এলাকায় শিক্ষা বিস্তারের জন্য। আর আপনারা জানেন জনসংখ্যা যতই বাড়ে ততই শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকর স্থানের জন্য কিন্তু তার প্রয়োজন হয়। সেই হিসাবে সরকারের নির্দিষ্ট দপ্তর থেকেই সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা চাকরি করছি আমরা তো এলাকার লোক নই। একটি এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অবশ্যই সেটা দেখা যায় অন্য এলাকার শিক্ষক সেখানে নিয়োজিত আছে। কাজে ওই ধরনের কথা আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে। স্যার, আমি যেটি বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান আমরা দেখতে পেরেছি এবং জানতে পেরেছি, তাদের মাধ্যমেই জানতে পেরেছি যে এমপিওভুক্তকরণের আশ্বাস দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ম্যানেজিং কমিটি শিক্ষকদের কাছ থেকে একটি বড় অঙ্কের টাকা নিচ্ছে। তো এতে করে কিন্তু ওই শিক্ষক যখন নন এমপিওভুক্ত থেকে যায় সেও কিন্তু একটা নির্যাতনের শিকার হয়, কিংবা ওই শিক্ষা প্রতিষ্ঠান তাকে বছর পর বছর ঝুলিয়ে রাখছে এমপিওভুক্তকরণের আশ্বাস দিয়ে। এ বিষয়ে মানে শিক্ষকদের করণীয়টা আসলে এমপিওভুক্ত তো ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনা পরিষদ আছে এদের কাজ না, এমপিওভুক্ত করবে সরকার। আর টাকা পয়সা অবশ্যই আশ্বাস দিচ্ছে, সরকারও তো আশ্বাস দেয়, যার ফলে প্রতি বছর এরা আন্দোলনে আসে এবং প্রতিবারই তারা আশ্বাস পেয়ে যান এবং মনে হয় যেন এই হবে এই জন্যই তারা আশায় আছে। এবং এরা সবাই যোগ্য শিক্ষক, এরা প্রত্যেকেই তাদের যোগ্যতা অর্জনের পর এখানে শিক্ষকতা করতে এসেছে। অনেক শিক্ষক আপনি লক্ষ্য করেন
অবসরের সময় এসেছে অনেকের, এবং অনেকে আপনার এই 22-23 বছর শিক্ষকতা করে এবং এই রাস্তায় আছে তারা। এবং আপনি মনে একটা জিনিস লক্ষ্য করেন, কোনো সভ্য দেশে শিক্ষকরা রাস্তায় থাকবে এই রাতে অন্ধকারে বৃষ্টির মধ্যে, এবং এটা কোন দেশে আমরা আছি? এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আবেদন থাকবে যেন অনতি বিলম্বে এদের বিভক্তি হয়, বাস্তবায়ন হয়, কোনো আশ্বাস না আর বাস্তবায়ন হতেই হবে। এখানে প্রশাসনকে লক্ষ্য করে আমি বলছি, প্রশাসনের অবহেলা এবং তাদের আন্তরিকতার জন্য আজকে এই শিক্ষকদের এই অবস্থা। শুধু শিক্ষকদের নয়, শিক্ষার্থীদেরও এই সমস্যা আছে, তাদের পড়াশোনার মান ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এজন্য দর্শক, যাচ্ছি একটা বিরতিতে, বিরতি শেষে আবারও ফিরবো আলোচনায়। বিরতির আগে কথা হচ্ছিল শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে। রিপোর্টার পিঙ্কি আক্তারের মাধ্যমে আবারও চলে যাব সেই আলোচনায়। দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম আমাদের আজকের আলোচনায়। তো স্যার, আপনি যেটি বলছিলেন যে শিক্ষকরা কি আসলে এই যে এত রাতে তাদের কি আসলে এখানে থাকার কথা কিনা, আমি আপনার কাছে খুব সম্মান রেখে প্রশ্ন করতে চাই যে সরকার যখন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছিল, তারা কি সরকারের অনুমতি নিয়ে করেছিল কিনা, বা সরকার কি তাদেরকে দায়িত্ব দিয়েছিল কিনা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার জন্য? আসলে কোনো শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেনি, এটা পরিচালনা পরিষদ আছে। যখন পরিচালনা পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানটা করেছে, তারা কেন তাদেরকে বেতন ভাতার নিশ্চয়তা দেয়নি? এখানে সরকারের দায়বদ্ধতাটা আসলে কিভাবে? সরকার তো এমপিওভুক্তি করতে চায় এবং তার ইচ্ছাও ছিল, এবং এই ধরনের শর্তও আছে, আর নির্দিষ্ট একটা সময়ে এমপিওভুক্ত হবে, কিন্তু তারপরেও মানে হচ্ছে না, কারণ শিক্ষকরা তো এখানে এমপিওভুক্তির আশ্বাসেই এখানে শিক্ষকতা আসছেন। সেই নির্দিষ্ট সময়টা এমপিওভুক্তিকরণে, সেই নির্দিষ্ট সময়টা আসলে কত? প্রতিষ্ঠার 3 বছর পর, 3 বছরের পরেই এই এমপিওভুক্ত হবে, এটাই ছিল শর্ত। এখন বলছেন যে নির্দিষ্ট সময়ে এমপিওভুক্ত হবে, তো এই নির্দিষ্ট সময়টা কে বেঁধে দিয়েছে? বেঁধে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, সেটা কতদিন বা কে বলেছে? 3 বছর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আছে, ওখানে তাদের অর্ডার আছে। তাদের আমরা জানি যে এরকম আসলে কোনো নিরাপত্তার সরকার দেয়, যেখানে স্বীকৃতি আছে, যেখানে অনুমোদন আছে, ওখানেই উল্লেখ আছে যে 3 বছরের মধ্যে এমপিও দেওয়া হবে না, 3 বছর পর দিবে, এরকম একটা শর্ত আছে। এবং তারপর এই যে বিভিন্ন আন্দোলনে সরকারের যে আশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস, বিভিন্ন পর্যায়ে আশ্বাস যে এদেরকে এমপিভুক্ত করা হবে, এটাই নিয়ম, এমপিভুক্ত হবে এইটাই নিয়ম। এটা কোন সময় হবে, কখন হবে এটা না, যখনই শিক্ষকতা পেশায় আসবে ওই সময় তিনি এমপিভুক্ত হবে, এইটাই নিয়ম, এইটাই বিধান। যেটা হচ্ছে আপনি নিয়ম এবং বিধানের কথা বলছেন, সেখানে কিন্তু বলা আছে যে 3 বছর পর সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি বিবেচনা করবে, সেটি যে একেবারে দিবে সেটা কিন্তু ওখানে বলা না, নির্দিষ্ট মানের পরে তাকে অবশ্যই দেবে, এবং এর প্রতিটি প্রতিষ্ঠানই মান অর্জন করতে সক্ষম হয়েছে। এবং এখন অনেকে বলতে পারেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট মান নেই, বিনা বেতনে কতকাল আর মান বজায় রাখা যায়? অধিকাংশ আমরা কিন্তু বিভিন্নভাবে দেখেছি যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু এখন মান নেই, এবং সেটা হচ্ছে শিক্ষাবিদরাই স্বয়ং বলছে। তো এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব নেবে সরকার। সরকারেরই যদি সব দায়িত্ব থাকে, তাহলে শিক্ষকদের দায়িত্বটা আসলে কি? শিক্ষকরা বিনা বেতনে যদি 15 বছর শিক্ষকতা করতে পারেন, এটাই তো তাদের বড় দায়িত্ব, তারা পালন করেছে বিনা বেতনে এত বছর। শিক্ষার মান উন্নয়ন তো শিক্ষকের উপর ন্যস্ত, সেই দায়িত্ব কেন সরকার? না, শিক্ষার মান উন্নয়ন শুধু শিক্ষকের উপর নয়, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা মন্ত্রণালয়, সরকার, প্রত্যেকের সংশ্লিষ্ট প্রত্যেকের এখানে অংশগ্রহণ আছে শিক্ষার মান উন্নয়ন। শুধু আমার উপরে, শিক্ষকের উপর আপনি দায় দিবেন, এটা হতে পারে না। শিক্ষক, আসছি হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এখানে বেশিরভাগ যারা আন্দোলন করছে তাদের বেশিরভাগই বলছে যে তাদের শিক্ষকতা পেশায় 15 বছর, 20 বছর, কারো 25 বছর আছে। তো এই 20 বছর, 15 বছর আপনারা বিনা বেতনে কিভাবে শিক্ষকতা পেশায় চাকরি করলেন? ধন্যবাদ। আমি একটু স্যারের কথা যাচ্ছি। একটি প্রতিষ্ঠান যখন গড়ে তখন তার প্রাথমিক একটি অনুমতি থাকে, এই অনুমোদনের উপর নির্ভর করে 2 বছর পর তাদের 2টি রেজাল্ট, ছাত্রছাত্রী এবং তাদের ভর্তির উপর নির্ভর করে তার প্রশ্নটি ছিল যে আপনারা এত
বেতনে কিভাবে চাকরি করলেন, কিভাবে এবার জীবিকা নির্বাহ করলেন? আপনারা এই যে 2006 সাল থেকে বলছেন যে আন্দোলনে নামছেন, আন্দোলন ফলপ্রসূ হচ্ছে না, এটা আপনাদের 30তম আন্দোলন, কিন্তু এই আন্দোলনে যে আপনারা নামছেন, তো সেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এতদিন আপনি কিভাবে এই বিনা বেতনে চাকরিটা করলেন? শিক্ষকতা পেশায় কিভাবে বিনা বেতনে এত বছর ছিলেন, বা কি কারণেই বা ছিলেন? আচ্ছা শুনেন, একটা প্রতিষ্ঠানে যখন মানুষ ঢোকে আর সেটাতে সরকারের সমস্ত নিয়ম পদ্ধতিকে কেন্দ্র করে ঢোকে, আমরা চাকরিতে ঢুকেছি সম্পূর্ণ বৈধ এবং যৌক্তিক এবং রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুনকে ফলো করে ঢুকেছি। আপনাকে কি সরকার নিয়োগ দিয়েছিল? অবশ্যই সরকার নিয়োগ দিয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমি গায়ের জোরে নিয়োগপ্রাপ্ত হই নাই এবং আমার সার্টিফিকেটের মধ্যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি নেই। বলছেন যে শিক্ষকদেরকে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সরকার নিয়োগ দেয়? সরকারই তো নিয়োগ দেয়, সরকারের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠিত হয়, সেই ম্যানেজিং কমিটির মাধ্যমে গঠিত হয়। দায়িত্বটা তো ম্যানেজিং কমিটি। তো ম্যানেজিং কমিটি সরকার তৈরি করে দেয়, কাজে ম্যানেজিং কমিটি যদি সরকারের নিয়ম মাধ্যমে হয় তাহলে সরকারের মাধ্যমে এটি নিয়োগ হচ্ছে। আপনি যেটি বলছেন যে ম্যানেজিং কমিটি সরকার তৈরি করে দেয়, নন এমপিওভুক্ত শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হচ্ছে যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, নন এমপিওভুক্তর বাইরে এখনো স্বীকৃতিও পায়নি, সেগুলোর ম্যানেজিং কমিটি তো সরকার করে না, তাহলে আপনাকে কিভাবে সরকার নিয়োগ দিবে? যে কোনো একটি স্বীকৃতিপ্রাপ্ত এবং অনুমতিপ্রাপ্ত বোর্ড থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতিপ্রাপ্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো কাজ হচ্ছে, সেই কাজ হচ্ছে সরকারের নিয়মের মাধ্যমে। আমি বলতে চাই যে আমরা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের মাধ্যমে আসি। এখন যেখানে বেসরকারি, কি বলতে চান আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি, মানে সরকারি স্কুল? না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমারটা এখন পর্যন্ত নন এমপিও, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেগুলি এমপিভুক্ত আছে সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে এমপিভুক্ত হয়েছে আমরাও সেই পদ্ধতিতে এমপিভুক্ত হব। এবং সরকার যদি আপনাকে নিয়োগ দিয়ে থাকে তাহলে তো আপনি সরকারি শিক্ষক হিসেবে বিবেচ্য হবেন, তাহলে তো সরকারই আপনাকে বেতন কিংবা ভাতা প্রদান করবে, তাহলে আপনারা কেন? না, সরকারের এই শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আমরা সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং প্রথমেই নন এমপিও থাকে এবং তারপরে এমপিওভুক্ত হয়। আমরা প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রথম ঢোকে এই নন এমপিও প্রতিষ্ঠানে, তারা প্রত্যেকে এভাবে ঢোকে এবং পরবর্তীবারে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে ওই প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী সবাই পর্যায়ক্রমে। স্যার, আমরা কিন্তু এখন দেখছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু শিক্ষাকে বাণিজ্য করার জন্য কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসে, আসলে এমন কিছু কি হয়েছে কিনা আপনাদের? সেক্ষেত্রে ঘটতে পারে। দেখুন, ঢাকা শহরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজন ছাত্রকে 500, 1000, 2000 টাকা বেতন দিয়ে সেই প্রতিষ্ঠানে পড়াতে পারে। সেই প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এবং শর্ত দিয়ে প্রতিষ্ঠানকে যে বাণিজ্যকরণ করা হচ্ছে, এটার দায় কি করে সরকার নেবে, বা এটা কি? এটা নিশ্চয়ই সরকার এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সরকারের সদস্য যদি থাকে। ঠিক আছে, দর্শক ধন্যবাদ আজকে আমাদের আলোচনার সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। রাজধানীর প্রেস ক্লাবে নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন, সেখান থেকে আমাদের রিপোর্টার পিঙ্কি আক্তার যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন দুইজন অতিথি।